আপকি আদালতে ফিল্ম স্টার আলিয়া ভট্টের উপর অভিযোগ হচ্ছে যে ইনি অসাফল্য বরদাস্ত করতে পারেন না। আচ্ছা আলিয়া, এটা কি সত্যি আলিয়া, যদি কোনো কিছুতে আপনি ফেল হয়ে যান, স্কুল থেকে শুরু করে এখনো অবধি, তো চোখে জল চলে আসে? হুম, আমার মনে পড়ে আমি যখন ক্লাস 4 এ ছিলাম আর আমাদের ওই যে হয় না অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছিল। আর আমি প্রতিটা স্পোর্টস ডেতেই পার্টিসিপেট করেছিলাম। আর প্রত্যেকবারই আমি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হতাম দৌড়নোয়। ক্লাস 4 এ ওনারা কিছু নিয়ম পাল্টে দিয়েছিলেন, জানি না কেন। আর বুক ব্যালেন্সিং এর রেস দিয়েছিল। এটা কোনো রেস নাকি? এতে আবার কি রেস? তো বই ব্যালেন্স করতে, করতে প্রথমত আমার বইটা পড়ে গেল। আমি এত তাড়াতাড়ি যাচ্ছিলাম যে বইটাই পড়ে গেল। আর স্বাভাবিকভাবেই আমি ফার্স্ট হতে পারিনি, থার্ড ও হতে পারিনি, ফোর্থ ও হতে পারিনি। কারণ সত্যি কথা বলতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি এত কেঁদেছিলাম সেদিন। আমি আ মেনে নিতে পারছিলাম যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছুই হতে পারিনি। আমি মানতে পারছিলাম না যে আমি আমি হেরে গেছি। আমি বুঝতেই পারছিলাম না এটার মানে কি? আমি হারতে পারি কি করে? কারণ এরকম নয় যে পড়াশোনায় কখনো খুব ভালো নম্বর পেয়েছি, কিন্তু সেই বিষয়ে আমার ইন্টারেস্টও ছিল না। সরি এখানে কোনো টিচার থাকলে। কিন্তু যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, যদি তাতে হেরে যাই, তাহলে আমার খুব দুঃখ হয়। আমি বাবার কাছে গেলাম। উনি বললেন যে, "তোমাকে আরো তৈরি হতে হবে। বিকজ ইওর ফেইলিউর ইস দ্য ফার্স্ট স্টেপ টু বিকামিং এ সাকসেসফুল পারসন।" পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে অন্য মজা। তো বোঝাই যাচ্ছে আমি তখন খুবই ছোট ছিলাম। তারপর সময় এলো যখন আমার ফিল্ম চলেনি। 'শানদার'। সেটা চলার মতন ছিল না তাই চলেনি। আম সেটা আমার ১ম সিনেমা যেটা ভালো হয়নি। আমি এখনো 'রাজি' নিয়ে ১০ টা ফিল্ম করেছি। সেটা সত্যিই ভালো সিনেমা হয়নি। ওই মুহূর্তে আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আবারও আমার বাবা এসে আমাকে বোঝালেন এবং উনি বললেন, আম স্বাভাবিকভাবেই উনি খুব সাপোর্ট করেছিলেন। কিন্তু উনি বলেছিলেন যে উনি আমায় একটা কোট দিয়েছিলেন। তাতে লেখা ছিল যে, "দ্য বেস্ট রিভেঞ্জ ইস ম্যাসিভ সাকসেস।" আমি ওটাকে বড় করে একটা বোর্ডে দেওয়ালের ওপর আমার খাটের পিছনের দেওয়ালে টাঙিয়ে রেখেছি। সেটা আমি রোজ দেখি এবং ধীরে, ধীরে সেটা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা থেকে বেরোনোর পর তার পরের বছর 'কাপুর অ্যান্ড সান' এলো, 'উড়তা পাঞ্জাব' এলো, 'ডিয়ার জিন্দেগি' এলো। তারপর যখন আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলাম, ইট ওয়াজ অ্যামেজিং! আমি তখন বুঝতে পারলাম, আমি রিয়ালাইজ করলাম যে ইটস অ্যাকচুয়ালি ইটস অল দ্য সেম থিং। আপনি যাই ফিল করুন না কেন, আপনার পরিশ্রমই আপনাকে সফলতা দেয়। তাই আপনি হেরে যান বা আপনি জিতে যান, সেটা ম্যাটার করে না। আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আমি শুধু এটাই বিশ্বাস করি। আপনাকে যে দর্শকরা জিজ্ঞেস করেছিলেন যে সাফল্যের মন্ত্র কি, আপনি বলছেন হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, যে কঠোর অবশ্যই। পরিশ্রম করবে সে ফল পরিশ্রম করুন পাবেই। কিন্তু মন দিয়ে। আমি জানি কথাটা খুব অদ্ভুত শোনায়, কিন্তু যারা এই কথাটা বলে তার পিছনে একটা কারণ থাকে। কারণটা হলো যখন কোনো কাজ আমরা মন দিয়ে করি সেটা কখনো বিফলে যায় না। সেটা সবসময় রেকগনাইজড হয়। যখন লোকেরা আপনাকে রেকগনাইজ করে, আপনার কাজের জন্য আপনার ভক্ত তৈরি হয়, কখনো এমন কোনো পরিস্থিতি এসছে, কোনো ফ্যানের জন্য আপনার চোখে জল এসে গেছে, আপনার মনে হয়েছে খুবই ইমোশনাল একটা পরিস্থিতি? না, যখনই কেউ আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আমার ছবি এঁকে, কার্ড পাঠিয়ে, চিঠি পাঠিয়ে, তখন খুবই ইমোশনাল মনে হয় আমার। নিজেকে খুব গ্রেসফুল, খুব ব্লেসড বলে মনে হয়। যখন ইন্ডাস্ট্রির বিখ্যাত মানুষ যেমন বচ্চন স্যার, জাভেদ স্যার, গুলজার স্যার আমাকে সাপোর্ট করেন আর আমাকে বলেন যে, "খুব ভালো কাজ করছো, এভাবেই কাজ করে যাও।" তখন দায়িত্ব বেড়ে যায়। এখন দায়িত্ব বেড়ে গেছে যে আ আমায় ভালো কাজ করতে হবে। বাট আই হ্যাভ টু মেইনটেইন দ্য লেভেল অফ হিউম্যানিটি, সেটা ভালো থাকা প্রয়োজন, ভালো কাজের সাথে। হিউম্যানিটির ব্যাপারে একটা ইনসিডেন্ট আমি দেখেছি। আপনি অক্ষয় কুমারের সাথে গেছিলেন সেলফ ডিফেন্স দিয়ে মহিলাদের সাথে একটা প্রোগ্রামে। সেখানে একজন মহিলা এসে আপনাকে বলেন যে কিভাবে তার স্বামী তাকে মারধর করত। তো ওনার সাথে কথা বলতে গিয়েও আপনি খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কারণ আমি তো খুবই সেনসিটিভ। তাই যদি আ আমি কারোর সাথে কথা বলি, তো সে যা অনুভব করে সেটা আমিও অনুভব করি। আর উনার গল্প শুনে আমার খুবই কষ্ট হয়েছিল। আমি এটা জানি যে এটা সর্বত্রই হয়, ডোমেস্টিক ভায়োলেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও অনেক জায়গায়। কিন্তু উনার অসহায়তা দেখে আমার খুব কষ্ট হয়েছিল। কোনোদিনই কোনো মহিলার এরকম পরিস্থিতিতে থাকা উচিত নয়। আম কারণ
টু বি হিট বাই সামওয়ান, সেটা যদি আপনার প্রথমবার হয়, আপনার বাবা যদি আপনার গায়ে কোনোদিন হাত না তুলে থাকেন, তাহলে সেই অধিকার কারোরই থাকতে পারে না। এটাই নিয়ম। আর আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেননি। তাই আমি এটা বিশ্বাস করি যে গায়ে হাত তোলা ইজ নট রাইট। আমাদের ইতিহাসে নন ভায়োলেন্সের একটা খুব বড় অধ্যায় আছে। আমরা পড়েছি গান্ধীজির বিষয়ে। দেয়ার ইজ এ রিজন। সেটাই আমাদের দেশের সভ্যতার স্বরূপ। সেটা আমাদের সংস্কৃতির স্বরূপ। সেই জন্য আমাকে মাফ করবেন, আমি হয়তো একটু বেশি বলছি। খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তার কারণ হলো এটা ঠিক নয়। কারোর জন্যই নয়। একদম ঠিক বলেছেন। আমার মনে হয় সবাই এই বিষয়ে সমর্থন জানাবেন। ডোমেস্টিক ভায়োলেন্স, বাচ্চাদের গায়ে হাত তোলা, বোনের গায়ে হাত তোলা, স্ত্রীর গায়ে হাত তোলা একটা বড় অন্যায়। একদমই ঠিক নয়। যেমন আমাদের সোসাইটিতে যা হয়, যখনই কেউ একজন কোনো নতুন কিছু করার চেষ্টা করে তখনই ওকে সব থেকে বেশি সোসাইটি আটকাতে শুরু করে। এই জন্য আগে এগোতে দেয় না, কারণ আমার মনে হয় তারা সেটা করতে পারে না। এক্সাম্পল দাও আমায়। ফর এক্সাম্পল, যে আমরা নাচতে চাই, আর বিশেষত মানে মেয়েরা নাচ শিখতে চাইলে তখন থেকেই সমাজ তাকে সাপোর্ট করে না। তারা বলেন যে এটা মানে আমাদের মানে ওই সমাজে এই জিনিসগুলো ভালো নয়, এইভাবে করে সমাজে বেঁচে থাকাটা ঠিক নয়। আপনার জন্য না, কারণ আপনি তো সেলিব্রিটি, এত বড় ডিরেক্টরের মেয়ে। তো আমার দেখুন, মনে হয় আসল যে কথাটা হচ্ছে এই যে ডাইরেক্টরের মেয়ে বলে ওনাকে কেউ কিছু বলবে না। না, মানে আমার মনে হয় আপনি হয়তো এতটা স্ট্রাগলও করেননি, হয়তো আপনাকে অতটা স্ট্রাগল করতে হয়নি আর কি নিজের জীবনে। কিন্তু দেখুন, যেটা এবার আমাদের মতো এবার লোকেদের প্রশ্নটা শেষ করুন, হ্যাঁ, তবে না জবাব প্রশ্নটা দেবেন কি আমি উনি। বুঝতে পারছি না। আমার দেখুন, প্রশ্ন হলো ওনার এটা যে বক্তব্য হচ্ছে আপনি এত বড় একজন ডাইরেক্টরের মেয়ে, তো আপনাকে স্ট্রাগল করতে হয়নি। এটাই না প্রশ্ন। না, প্রশ্নটা হলো আমার এটা, মানে যে আমাদের মানে আমাদের সমাজে যারা মেয়ে হয় তাদের এগুলোর খুব কম সুযোগ দেওয়া হয়, এটা বড় অন্যায়। তো মেয়েরা সুযোগ পায় ইন্ডাস্ট্রিতে নাকি অন্য জায়গাতে? মানে যে কোনো জায়গাতেই, মানে না দেখুন, আমি ওনার প্রশ্নটা সিম্পলিফাই করে বলছি। উনি বলতে চাইছেন যে আমাদের সমাজে মেয়েরা এগিয়ে যাওয়ার পরিস্থিতি সেইভাবে পায় না, সুযোগ পায় না। কিন্তু আপনি সুযোগ পেয়ে গেছিলেন কারণ আপনি বড় একদম ঠিক কথা। ডিরেক্টরের মেয়ে, এই জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু সাধারণ মেয়েদের সমাজে বাধা দেওয়া হয়। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতে হ্যাঁ, চাইছিলাম। তো আপনার প্রশ্ন হলো, আপনার, যদি আমি ভুল না করি, যে এটা কেন হয় বা এটা হওয়া উচিত নয়, আপনি আমার মত জানতে চান। হ্যাঁ, অবশ্যই এটা ভুল। এরকম হওয়া উচিত নয়। আমি জানি না ডিরেক্টরের মেয়ে বলে নাকি কেন। কিন্তু আমার পরিবারে আমার বড় হওয়াটাই এমন, যদি আমি অ্যাস্ট্রোনটও হতে চাইতাম, উনারা আমায় সাপোর্ট করতেন। কারণ দিনের শেষে আপনার স্বপ্ন পূরণ করার জন্য কাউকে প্রশ্ন করতে হবে না। প্রশ্ন করার দরকার নেই। আর আমাকে যখন কেউ মেয়েদের বিষয়ে কিছু বলতে বলে, তখন আমি এটাই বলি যে, তোমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করো। কারণ এটা বলতে পারো না যে, ঠিক আছে, মা এটা বলেছে তাই মায়ের কথা রাখার জন্য আমাকে এটা হতে হবে বা ওটা করতে হবে। মায়ের অন্য কথা শোনো, কিন্তু নিজের কাজ করো। নিজের স্বপ্ন পূরণ করো। তুমি ঘরে বসে বলতে পারো না যে আমাকে এটা হতে হবে। তার জন্য তো নিজেকে পরিশ্রম করতে হবে। আমি বুঝতে পারছি যে অনেক সময় মেয়েরা বাধা পায়। কিন্তু নিজেদের তো সেখান থেকে বের করতে হবে। নিজেকে বলতে হবে যে আমি এটা করতে চাই, তার জন্য লড়তে হবে। আ একদমই এটা ঠিক নয়। মেয়েদের যা ইচ্ছে তাই করবে। সে যদি নাচতে চায়, গাইতে চায়, সে যদি দৌড়তে চায়, যা চাইবে সেটাই করবে। আমি আপনার সঙ্গে একদম সহমত। আর যদি আপনার এটাই প্রশ্ন হয়, তাহলে আমরা এগোতে পারি। আসলে বেশিরভাগ মানুষই এটা জিজ্ঞেস করতে চায়, বিশেষ করে মেয়েরা চায় যে আমরাও আলিয়া ভাট হতে চাই, আমরাও আলিয়ার মতো সাকসেসফুল হতে চাই। আমি এটা মনে করি না যে কারুর আলিয়া ভাট হওয়ার চেষ্টা করা উচিত। কারণ প্রত্যেকেরই একটা আইডেন্টিটি, নিজস্ব একটা পার্সোনালিটি আছে। আর বরং চেষ্টা করা যেতে পারে যে যাকে দেখছি তার থেকে আরো ভালো হওয়ার। আম আম আ সেখানে কোনো ফিক্সড ফর্মুলা মা নেই যে আমি এই কারণে সফলতা পেয়েছি। হ্যাঁ, এভাবে বলতে পারা যেতে পারে যে আমার কাছে অপরচুনিটি খুব তাড়াতাড়ি এসেছে। তার কারণ হলো যে আমি মহেশ ভাটের মেয়ে। সবাই আমায় চেনেন। কিন্তু তারপর আমি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে গেছি। এই যে আমি এই ১৩ টা সিনেমা করেছি, ডিরেক্টররা আমার কাছে এসেছেন। তাদের নিশ্চয়ই মাথা খারাপ নয় যে আমি কাজটা জানি না, অথচ আমার কাছে এসেছেন। আমি শুধু এটা বলছি যে হার্ড ওয়ার্ক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে ওই যে বলা হয় না, এক্স ফ্যাক্টর, যেটা আমি এখনো অবধি বুঝতে পারিনি। সেটাও খুব বড় একটা ফ্যাক্টর। সেটা কি জিনিস আমি সেটা জানি না, কিন্তু ফ্যাক্টর আছে। একদিন ঠিক জেনে যাবে। কোনোদিনও জানতে পারব না। আমরা আপনাকে দেখেছি সানায়া থেকে উড়তা পাঞ্জাব।
আর রোলগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ। সেগুলো কি আপনাকে ব্যক্তিগতভাবে বদলেছে? আপনাকে মানুষ হিসেবে ব্যক্তিগত প্রত্যেকটা জীবনে? চরিত্র আমাকে কোনো না কোনোভাবে বদলেছে। কিন্তু সেই অর্থে বলতে আমি চেষ্টা করি আমার কাজের সাথে নিজেকে অতটা না জড়াতে। আমি মনে করি যে সবথেকে ভালো উপায় হলো তোমার কাজের প্রতি নিষ্ঠাবান হও, কিন্তু সিরিয়াসটা কাজের প্রতি হও, নিজের প্রতি নয়। আপনার যে কাজ জীবনের একটা অংশ, আপনার পুরো জীবন হয়ে উঠতে পারে না। তাহলেই আপনার বন্ধু-বান্ধব, সম্পর্ক আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। তাই বাড়িতে ফিরে আমি আলিয়া ভাট নই, আমি শুধুই আলু। ইউ আর স্টিল দ্যাট বাবলি আমি আলিয়া। সবসময় যদি তা নাও থাকি, কিন্তু আমি সবসময় আলু থাকি। তো এমন কোনো অ্যাক্টর আছে যে আপনার ড্রিমে ছিল? আপনি শাহরুখের সাথে কাজ করেছেন, রণবীর সিং আর কাপুরের সাথেও আপনি কাজ করেছেন। অন্য কোনো স্টার আছেন যার সাথে? আমার তালিকাটা অনেকটা বড়। সবার সাথে কাজ করতে চাই। সব ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। কিন্তু আমি সত্যিই কাজ করতে চাই মিস্টার বচ্চনের সাথে। আর সেটা হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই ব্রহ্মাস্ত্রে একসাথে কাজ করব। সেটা অয়ন মুখার্জি ডিরেক্ট করছেন, রণবীরও আছে। আ আ সিনেমাটাতে বচ্চন স্যারও আছেন। আর আমি শুধু অপেক্ষায় আছি ওনার সাথে কাজ করার জন্য। আর এটা আমি পড়েছিলাম আমির খান আপনাকে ঠগস অফ হিন্দুস্তানের জন্য অ্যাপ্রোচ করেছিলেন আর আপনি না বলে দিয়েছিলেন, তাই না? না, মানে এরকম অনেক ফিল্ম আমার কাছে আসে যেটা আমির খান আমাকে অফার দেননি। কিন্তু আমি যে ফিল্মগুলো করি না সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কোনো ড্রিম রোল আছে যেটা করতে চান? আমি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে চাই। যেমন শাহরুখ খান 'ডর' সিনেমাতে করেছিলেন সেরকম। অনেকটা যেমন রণবীর পদ্মাবতে হ্যাঁ, ঠিক করেছিলেন। সেরকম। নেগেটিভ মানে একটুখানি সাদাসিধে দেখতে, কিন্তু ভিতর থেকে চতুর। সাধারণত ভাই-বোনেদের মধ্যে থেকে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয়। আপনারও বোন আছে, আপনাদের এজ ডিফারেন্সও আছে। আপনার সম্পর্ক কেমন বোনের সাথে? আমাদের ৫ বছরের তফাৎ। একসাথে অতটা সময় কাটানোর সময় পাওয়া যায় না। ঝগড়াঝাটিও কম হয়। যখন আমি ছোট ছিলাম তখন খুব ঝগড়া করতাম। আমরা কথাও বলতাম না একে অপরের সাথে। কিন্তু এখন ও আমার আম আ চোখের মণি হয়ে উঠেছে। ও আমার সবথেকে কাছের মানুষ। যখন আমি আ ক্লান্ত থাকি বা বিরক্ত থাকি, ৫ মিনিট ওর সাথে কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় ও পৃথিবীর সবথেকে ভালো মানুষ। আ ঠিক যেন অ্যাঞ্জেল। তাই বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কেমন সম্পর্ক। খুব ভালো সম্পর্ক আমাদের।